আমি নাদিয়া হক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইফতারের পরে নামাজটা পড়ে চা নিয়ে বসে যাবেন একেবারে জুমের সামনে, যাতে আমাদের সাথে আড্ডা দিতে পারেন, কারণ আজকের টপিকটা না অনেক বেশি চমৎকার। আগে টপিকটা বলে দিই, তারপরে বলে দিচ্ছি আমাদের সাথে কোন তিনজন বন্ধু আজকে স্টুডিওতে আড্ডা দেওয়ার জন্য আছে। আজকের টপিকটা হলো আমার ইচ্ছেগুলো। আমাদের কিন্তু অনেক অনেক ইচ্ছে থাকে, একেবারে দেখবেন ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত, এবং যখন আমরা একেবারে অনেক অনেক বুড়ো হয়ে যাব তখনও কিন্তু অনেক ইচ্ছে থাকবে। সো সবসময় দেখা যায় এক এক বয়সের ইচ্ছেগুলো এক এক রকম হয়। আমরা আজকে সেই সব ইচ্ছে নিয়ে আড্ডা দেব। আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আছেন ইশরাত জাহান রিমি, HR স্পেশালিস্ট ও কর্পোরেট ট্রেনার। কেমন আছেন? ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? বাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এবং তার পাশেই আছেন সাবরিনা ফারুক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্টি মানি লন্ডারিং বিভাগ, ব্র্যাক ব্যাংক PLC। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, আপনাদের তিনজনকে পেয়ে আরো ভালো হয়ে গেছি। তার একেবারে শেষের দিকে আছেন মাসুদা সুলতানা, পরিচালক, ইসলাম জাহিদ অ্যান্ড কোম্পানি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? খুবই ভালো আছি। এখানে আসতে পেরে কেমন লাগছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। বাহ, চমৎকার। আমরা অবশ্যই আমাদের ইচ্ছে নিয়ে আজকে আড্ডা দেব, কিন্তু তার আগে একটু একটু করে আপনাদের কাছ থেকে, আপনাদের মুখ থেকে আপনাদের সম্পর্কে আরেকটু জেনে নিতে চাই। আপু, কত বছর ধরে আপনি এই প্রফেশনে আছেন? আমি 22 বছর ধরে। হ্যাঁ, 22 বছর। ওয়াও, গ্রেট। তাহলে তো আপনি অ্যাজ এ ট্রেনার, হ্যাঁ, অনেক অনেক জনকে ট্রেনিং দিয়েছেন, তাই না? হ্যাঁ, সেই সুযোগটা হয়েছে আপু, দেশে বিদেশে অনেক জায়গায় ট্রেনিং দেওয়ার সুযোগ হয়েছে। বাহ, চমৎকার। এবং এর পাশাপাশি কি আর কিছু করছেন? না, এর পাশাপাশি আমি আসলে FCS, যেটা কর্পোরেট গভর্নেন্সের ব্যাপারে, যেটার মনিটরিং ব্যাপারগুলো থাকে, সেই জায়গাটাতেও যুক্ত আছি। সাথে বিভিন্ন HR ফার্মের সাথে তাদের রিক্রুটমেন্ট, এই অ্যাসেসমেন্টগুলোতে কাজ করে থাকে ফ্রিল্যান্সিং হিসেবে। আর অবশ্যই কিছু যেটা কিনা একদমই চ্যারিটেবল কিছু কাজের সাথে যুক্ত আছি। আচ্ছা, একটু শুনতে চাই, মানে আপনি কোন সংস্থার সাথে নিশ্চয়ই? হ্যাঁ, আমি কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে যুক্ত আছি। আর আমি কিন্তু আসলে রেগুলার ব্লাড ডোনার। সো আমি ব্লাড ডোনেট করতে ভালো লাগে। আমার এই নিয়ে 25 বার হয়েছে। তাই? হ্যাঁ। আপনার ব্লাড ম্যাটারনিটি বি পজিটিভ। আমার মনে এখানে বেশিরভাগই না, এটা আমাদের জন্য একটা খুব ভালো দিক, যে আমাদের কমন রক্ত থাকলে আমরা একে অপরের জন্য অনেক বেশি করে কাজ করতে পারবো। আমি মনে করি আসলে কমন রক্ত থাকাটাই বেটার। আমরা কাউকে দিতেও পারছি, আবার আমাদের সময় ওই রিস্ক থাকছে না যে একেবারে রেয়ার ব্লাড। বাপরে, অনেক ভয় লাগে। আচ্ছা, একটু আপনার পরিবার সম্পর্কে জানতে চাই। আমার পরিবারে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাবা, মা, শ্বশুর, শাশুড়ি এবং ছোট একটা ভাইয়ের বউ, তার 2টা বাচ্চা আছে। আচ্ছা। আর আমার মেয়ে এবার SSC পরীক্ষার্থী, আর ছেলেরা ক্লাস 8-এ পড়ে। আমার হাজবেন্ড। এই তো ছোট্ট পরিবার। চমৎকার, ছোট্ট সুন্দর পরিবার। ট্রাভেলিং করেন? ট্রাভেলিং খুব বেশি করা হয় না, কিন্তু দেশের ইয়েতে যাওয়া হয়। না, ব্যস্ততা মানে কোন জায়গাটা, এখন আমরা এমন একটা জায়গায় আছি মা বাবা হিসেবে, এর পরীক্ষা না হলে এটা এইভাবে মিলে না। হ্যাঁ, একজনের পরীক্ষা শেষ হতে আরেকজনের প্রিপারেশন শুরু হয়। সো আসলেই মানে এই জন্য বিয়ের আগে বা বিয়ের পরে আসলে অনেক বেশি ঘোরাফেরা করা উচিত, তাই না? হ্যাঁ, আসলেই তাই। এবং এখন দেখছি মেয়েরা অনেক এই ব্যাপারটা, এই চিন্তা জায়গাটা থেকে বেরিয়ে আসছে, এবং ভ্রমণ কন্যা বা এরকম আরো অনেক দেখছি যে তারা নিজেরা ট্রাভেল করে, এবং খুব মজা, তাই না? আমি অনেকবার যাব করে আমার যাওয়া, ওই যে সময়টা। বাহ, চমৎকার। থ্যাংক ইউ সো মাচ। আপু, এত টাকা নিয়ে কাজ করে সারাদিন, হ্যাঁ, আমি শুধু ভাবি যারা আসলে ব্যাংকে মানে ক্যাশ নিয়ে অনেক বেশি কাজ করে আর কি, তাদের তো মাথা সারাক্ষণ ঠিক রাখতে হয়, তাই না? তার উপর হচ্ছে মানি লন্ডারিং। মানে এই আপনার ডেজিগনেশন বলার সময়ও আমার মাথায় আসছিল খালি ও মাই গড, কেমনে। হ্যাঁ, মাঝে মধ্যে দেখা যায় আমি নিজেই নিজের টাকার হিসাব, মানে থাকে না অনেক সময় এরকম করে, আছে ঠিক আছে ওখানে কত ছিল যে না আছে বলে, যে এত কিছু আপনার আসলে আসে কিভাবে একটু বলেন তো।
সত্যি আমার ডেজিগনেশনটাই আসলে একটু ভিন্ন, যে বিভাগে কাজ করি সেটাও খুব ভিন্ন। আর এখনকার পার্সপেক্টিভে মনে হয় খুব রেলেভেন্ট মানি লন্ডারিং ডিভিশনটা। হ্যাঁ, সো এই করি যেভাবে ঘর বাড়ি চারিদিকে সবকিছু সামলাতে হয় মহিলাদের, সেভাবেই করি। অফিসের কাজও সামলাই, বাসাও সামলাই, সবই করি। বাহ, না আসলে এটা খুবই টাফ একটা জব, এই যে আপনি যে বিভাগে আছেন, তাই না? মানে একটু যদি 19-20 হয়, আমাদের বিভাগে আসলে কেউ তো মানে স্বাভাবিক জিনিস নিয়ে আসে না, সব সময় প্রবলেম নিয়েই আসে, এবং আমাদের অ্যাটিটিউডটাই থাকে আমরা যেন প্রবলেমটা সলিউশন দিতে পারি, সলভ করতে পারি, বা অ্যাবনর্মাল কিছু দেখলে, আনইউজুয়াল কিছু দেখলে আমরা যেন রাইট টাইমে প্লেস করতে পারি, ফ্ল্যাগ রেজ করতে পারি, এটাই আমাদের কাজ। আচ্ছা, এর পাশাপাশি তো নিশ্চয়ই আর কিছু করার সময় পান না, সংসার অফিস সবকিছু। আমার সৌভাগ্য, আমি অনেক সাপোর্টিভ একটা ফ্যামিলি অ্যান্ড অফিসেও অনেক সাপোর্ট পাই। আমি ব্র্যাক ব্যাংকে অ্যান্টি মানি লন্ডারিং ডিভিশনে কাজ করি এসভিপি হিসেবে। এর বাইরে আমাদের একটা ব্যাংকের ফোরাম আছে, তারা ফোরাম, যেটা একটা ফিমেলদের সেফ এনভায়রনমেন্টের জন্য, ফিমেল ফ্রেন্ডলি অর্গানাইজেশন তৈরি করার জন্য ব্র্যাক ব্যাংক প্রমোট করে। সো তারা ফোরামেরও আমি একজন এক্সিকিউটিভ মেম্বার। আচ্ছা, এবং এই জেন্ডার ডাইভার্সিটি অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি, এটা নিয়ে আমি অনেক বছর ধরেই কাজ করছি। আমার ক্যারিয়ারের একদম প্রথম দিক থেকেই এই বিষয়টায় আমার খুব প্যাশনের জায়গা একটা, সেখানে কাজ করছি আমি, অ্যান্ড হোপফুলি কন্টিনিউ করব, এই প্যাশনটা কন্টিনিউ করব। হ্যাঁ, আপনাদের এই যে তারা যে সেগমেন্টটা, এখান থেকে মাঝে মধ্যে দেখি অনেক ইভেন্ট অর্গানাইজ করা হয়, তাই না? জি। সো খুব ভালো লাগে, নারীদেরকে নিয়েই আসলে কাজ করা হয়। সো আমরাও নারীদের সাথেই আড্ডা দিই, নারীরাই আমাদের সব। সো খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। পরিবার নিয়ে একটু জানতে চাচ্ছি। পরিবারে আমার বাবা মা, আমার শাশুড়ি আছেন, আর হাজব্যান্ড, 3টা ছেলে মেয়ে। আচ্ছা, ছেলেটা সবার বড়, মেয়ে একটা পড়াশোনা করছে বাইরে ইউনিভার্সিটিতে, আর ছোটটা একদমই ছোট, 7 বছর বয়স কেবল। তাই মানে ডিফারেন্সটা অনেক বেশি না? অনেক বেশি। ও তাহলে একেবারে সবার আদর, সবার পেয়ে আদরে। একেবারে কি আর বলবো, থাকে না সবার ছোট, কিন্তু ডিফারেন্সটা অনেক বেশি হলে যা হয় একদম মাথায় উঠিয়ে রাখে, তাই না? সেটাই। বাহ, চমৎকার চমৎকার। আপুর কাছে আসি। আপু আমি কতদিন ধরে এই প্রফেশনে আছেন আপনি? এই প্রফেশনে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে জয়েন করেছি 2006 থেকে আছি এখানে। ইন দ্য মেইন টাইম আমি চার্টার্ড সেক্রেটারি ফেলো মেম্বার, আচ্ছা, আর আইসিএমেও পড়ছি। বাহ। সো পড়াশোনার দিক দিয়ে বলতে গেলে আমি সব জায়গায় আছি। আমার অফিস বাসার বাইরে শুধু বই খাতা, আর কিছুই নাই। ও মাই গড, ধৈর্য আছে আর প্রচুর। হচ্ছে আমি জব শুরু করেছি 2009 সাল থেকে। বেশ কয়েকটা কোম্পানিতে আমি জব করেছি। ইভিএল ইনভেস্টমেন্টের আমি সিএফও ছিলাম। দেন হচ্ছে আমি জয়েন করলাম সাউথ বাংলা ব্যাংকে। আফটার দ্যাট তারপর আমি জয়েন করলাম, জিএম ছিলাম খানসন্স টেক্সটাইলের, সোনাজগাঁও গ্রুপ, খানসন্স গ্রুপের। তারপর আমি এই সিএ ফার্মে জয়েন করেছি লাস্ট ইয়ারে আচ্ছা আচ্ছা, ডিরেক্টর হিসাবে। বাহ, মোটামুটি অনেক লম্বা আপনার না, আমার career। বেসিক ইচ্ছেটাই ছিল হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া। যখন আমি কমার্স ব্যাকগ্রাউন্ডে 9-এ ভর্তি হলাম, যখন তখন ইচ্ছেই ছিল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া। তো এখন শেষ পর্যায়ে একটা সাবজেক্ট বাকি আছে, আর ধৈর্য ধরে আছি। পড়াশোনার মধ্যেই আছেন, কাজের মধ্যে পড়াশোনার মধ্যেই আছেন। জি, জি। আপনার পড়াশোনা আমার মনে হয় না শেষ হবে, এটার পরে আপনি বলবেন আরো একটু পড়ি। না, প্ল্যান আছে, প্ল্যানটা নাইবা বলি। ওই যে আপনার ইচ্ছে থেকেই কিন্তু আপনি কমার্স লাইনে গিয়েছেন, তাই জি, না? জি, ক্লাস জি, 9-এ right, যখন right. উঠেছেন, এরকম মানে আমাদের সবারই কিছু ইচ্ছে থাকে ছোট ছোট, আবার কিছু বাবা মায়েরও কিছু ইচ্ছে থাকে আমাদেরকে নিয়ে। সো আগে আপার কাছে একটু জানতে চাই, ছোটবেলায় যে আপু যেমন বলছিলেন যে উনার ওই ইচ্ছে থেকেই উনি ক্লাস 9-এ কমার্স বিভাগে চলে গেলেন। সো আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনার কি ছোটবেলা থেকে যখন বুঝতে শিখেছেন, কখনো কি মনে হয়েছে আপনার এরকম একটা প্রফেশন না, হবে? একদমই না। আচ্ছা। এবং আমাদের সময়কার ইচ্ছেগুলা কিন্তু বাবা মার ইচ্ছেগুলাই আমাদের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করা হতো, এবং সেই সময়টা, এখনকার যুগ যেমন অন্যরকম,
মিলেনিয়াম এবং জেনারেশন জেড যারা, তাদের ইচ্ছাগুলো অন্যরকম। আর আমাদের সময় তখন ছিলই ইচ্ছে মানেই হয় ডাক্তার হতে হবে, না হলে ইঞ্জিনিয়ার হতে হবে, এরকম। তো এটা জানি না এটা কেন ছিল, বাট ওই ইচ্ছাগুলোই কিন্তু আমাদের যেহেতু ছোটবেলা থেকে এভাবে বলা হতো, তো আমরাও ধরে নিতাম আমাদেরও এরকমই হতে হবে। তো সেই থেকে কিন্তু আমাকে বলা হয়েছিল যে না ডাক্তারি পড়লে খুব ভালো হয়। সো আমারও ওরকম ইন্টারমিডিয়েট পর্যন্ত একদম পিওর সায়েন্স। কিন্তু আমাদের দেশের যেটা ভর্তি পরীক্ষার যে সিচুয়েশন, তখন কিন্তু আর ইচ্ছেগুলোর কোনো দাম থাকে না। তখন কিন্তু ইচ্ছেগুলো যেভাবে চেঞ্জ হয়, আমার ইচ্ছেগুলো সেভাবে চেঞ্জ করতে হয়। তো ওইভাবেই আমার ইচ্ছেগুলো চেঞ্জ হয়ে গেছে। বাহ বাহ, চমৎকার। আমার যেমন একদম ছোটবেলায় যখন আমি ক্লাস 2-3 মনে হয় যখন পড়তাম, তখন আমার ইচ্ছে ছিল আমি ট্রাক ড্রাইভার হব। হ্যাঁ, এরকম আমার ছেলেরও ইচ্ছা, ওর গাড়ি ওর ড্রাইভার হবে। ও ওইটা ছোটবেলা থেকেই বলতো যে ড্রাইভার হবে। সো এরকম উইয়ার্ড ইচ্ছে আপনাদের কারো কখনো ছিল? মানে থাকে না, আমার এক কাজিন আছে, তার ইচ্ছে ছিল কাজের মেয়ে হবে। হ্যাঁ, ছোটবেলায় তার ইচ্ছে ছিল কাজের মেয়ে হবে, বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে কাজ করবে, কারণ ওখানে হচ্ছে দেখা যায় কাজের মেয়েরা তো তখন থেকে, মানে ওই সময় তো আর বুঝতো না যে আমাদের সাহায্যকারী যে, সো বলতো যে আমি আলাদা আলাদা বাসায় গিয়ে কাজ করব, এই বাসা থেকে এইটা দিবে, ওই বাসা থেকে এইটা দিবে, এরকম করে করে। সো পরে এখন যখন ওকে বলা হয় যে তুই বলেছিলি না এরকম হেল্পিং হ্যান্ড হবি, বলে আরে ওগুলো তো ছোটবেলার ইচ্ছে। সো আপু আপনার কাছ থেকেও শুনতে চাই, ছোটবেলার উইয়ার্ড কোনো ইচ্ছে আছে নাকি যখন আসলে বুঝতে শিখেননি? না, ওরকম মনে পড়ে না। একদম ছোটবেলায় তো ওই ডক্টর খেলতাম যখন, তো ডাক্তার হওয়ার খুব শখ ছিল। একটু বুঝতে শেখার পরে আর্কিটেক্ট হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু রিমি আপার মতো আমারও বাবা মার ইচ্ছা ছিল না। আমার বাবা তো সবসময় চাইতেন যে আমি লার্জ কর্পোরেট হাউসে কাজ করব, এরকম কোন সফল মহিলা হব। সেই হিসেবে ওনার ইচ্ছা পূরণ করতে যেই এই ব্যাংকিং ক্যারিয়ারে চলে আসা। আচ্ছা, এখন আপনি সফল। আপনার মানে মা নিশ্চয়ই খুশি, তাই না? বাহ বাহ, চমৎকার। আচ্ছা আপু, আপনি তো আপনার ইচ্ছেটাকে ধরে রেখেছেন, তাই না, এখনো পর্যন্ত। তো কেমন লাগে যখন ওই যে চিন্তা যা করছেন, হ্যাঁ, ইচ্ছেটা পূরণ করার যেভাবে চিন্তা করছেন, প্ল্যান করছেন, তখন যখন আস্তে আস্তে পূরণ হয় কেমন লাগে? ফিলিংসটা কেমন? এর অনুভূতিটা যখন পূরণ হয় তখন বলে বোঝানোর মতো না যে আসলে এর ফিলিংসটা কেমন। যেমন এখন আমি যেমন একটা অল্প একটুর জন্য আটকে আছি, আমার কোয়ালিফিকেশনে একটা সাবজেক্ট বাকি আছে। সো এটার জন্য আমি প্রচণ্ড পরিশ্রম করি। মানে যদি এটা অ্যাচিভ হয় আমার মনে হয় এটা মানে জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে। অ্যাচিভমেন্টে আসলে মুখ্য এখন আমার। বাহ, এই কথা আপনি আমাদের আজকের আড্ডায় বলেছেন, তো দেখবেন অনেক নারী আছে শুনছেন, দেখছেন, তো তারা বলবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অ্যাচিভ হয়ে যাবে, সবার দোয়া পাবেন আপনি আজকে। অনেকে শুনছে, আসলেই শুনছে, মানে আমাদের এই আড্ডাটা সবাই কিন্তু যারা অনেক সময় মিস করে ফেলে আমাদের জুমে জয়েন হতে, তখন খুব আফসোস করে, আহারে আজকে এত সুন্দর সুন্দর কথা বলেছে সবাই, আমি জয়েন করতে পারিনি। সো ওই যে থাকে না, প্ল্যান করেছে একরকম করে কিন্তু হয়ে উঠতে পারেনি। সো আপার কাছে আবার চলে যায়, আপনি বলছিলেন না বাবা মায়ের ইচ্ছেটা আমাদের সময়টাতে একটু বেশি, হ্যাঁ, তখন একটু ওটাতে বেশি ফোকাস করতে হয়। আপনারও বাচ্চা আছে, সো আপনি কি সেম জিনিস করছেন কিনা বা তাদের ইচ্ছের কি দাম দিচ্ছেন কিনা একটু শুনতে চাই। আচ্ছা, এইটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপু, যখন আমাদের সময়কে কিন্তু প্যারেন্টিং ব্যাপারটা নিয়ে অনেক হট টপিক, বিশেষ করে কোভিডের সময় আমরা বাচ্চাদেরকে কিভাবে হ্যান্ডেল করব, এবং ওই সময়টাই কিন্তু আমরা বাচ্চাদেরকে ডিভাইস দেওয়া শুরু করি, এর আগে কিন্তু না। তো আমি প্রথম থেকে ডিটারমাইন ছিলাম যে আমি কোনো কিছুতে ইম্পোজ করব না। যেমন আমার মেয়ে যখন ক্লাস 9-এ আমাকে জিজ্ঞেস করলো আমি সায়েন্স পেয়েছি, আমি কি সায়েন্স নিব কিনা, সেটা তোমার ইচ্ছা, একদম পরিপূর্ণভাবে তোমার ইচ্ছা, তুমি সায়েন্স নিবা কি নিবা না, তুমি কি হতে চাও সেটা তোমার ব্যাপার। এই বিষয়ে আমি, এবং এই বিষয়ে আমার হাজব্যান্ডও খুব সাপোর্টিভ। ও কোনো কিছু মানে আছে না যে আমার সাথে চাপায় দেওয়া যে বাচ্চাকে বলবা এভাবে করতে হবে ওভাবে করতে হবে, এটা হয় না এখন পর্যন্ত। যেমন আজকেও দেখলাম যে ওর মনে হচ্ছে যে এইখানে আরো বেশি করে পড়তে হবে, তোমার মতো করে তুমি প্ল্যান করে নাও। যেমন আমি খুব আর্লি রাইজার, আমার কখনো রাতে পড়া হতো না, এখন পর্যন্ত হয় না, আমি সবসময় ভোরের দিকে পড়ি। আর আমার মেয়ে একদম উল্টা, ও দেখতেছি যে ও
ওকে আমি গ্রোন আপ করাইছিলাম আর্লি রাইজার হিসেবে, কিন্তু এই 9-10-এ এসে বিশেষ করে কোভিড পিরিয়ডটাতে আমি দেখতেছি যে ওরা লেট মানে রাতের দিকে বেশি পড়াশোনা। আপনারা দেখবেন সব বাচ্চার বাসায় কিন্তু এখন সেম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। না, এটা কিন্তু আমারও হতো, অনেক রাতে পড়াশোনাটা মাথায় বেশি ঢুকতো, সকালে একটু ঘুমাবো, এটাই। তো ও যখন আমি বলছি একদম তোমার মতো করবো, আজকে যেমন আমার সাথে বসছিল যে আম্মু আমি রুটিন কিভাবে করবো, একদম আমি তো জানি না তোমার পড়ালেখার স্ট্যাটাসে তোমার কোন সাবজেক্টে বেশি ফোকাস করতে হবে, সেটা একমাত্র তুমিই সবচেয়ে ভালো জানো। একদম, আমরা এটা তোমার আরো শুনবো, খুব মজা লাগছে আপনার কথা শুনে। একটা বিরতির পরে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আমাদের আড্ডা কিন্তু অনেক চমৎকার হচ্ছে, কারণ আজকে আমরা শুধু ইচ্ছের কথাগুলো শুনবো, ইচ্ছের গল্পগুলো শুনবো। সো আপনারা যারা আমাদের সাথে আড্ডা দিতে চান তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আর যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু আড্ডা হবে না। সো এক কাপ চা হাতে নিয়ে, একদম এইভাবে গরম গরম চা হাতে নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা আপু বলছিলেন, এই যে আপনি যে আপনার বাচ্চাদের উপরে আপনার ইচ্ছেগুলো একেবারে মানে কি বলবো ইম্পোজ করে দেন না, ওটা কিন্তু অনেক ভালো। তাদের মেন্টালি তারা কিন্তু অনেক স্বাধীন, তাই না? তারাও কিন্তু এটা একটা সাইকেলের মতো, তারাও কিন্তু তাদের বাচ্চার সাথে হয়তো বা এইভাবেই কিন্তু তাদের ইচ্ছেগুলো একেবারে উপরে চাপিয়ে দেবে না। সো অনেক প্যারেন্টস আছে এখনো পর্যন্ত আমি দেখি যে খুব জোর করে, হয়তো ছেলের ইচ্ছে সে ফুটবল প্লেয়ার হবে, এখন তো আসলে অনেক দিকে অনেক সুযোগ আছে, তাই না? খেলাধুলার অনেক সুযোগ, ক্রিকেট প্লেয়ার হবে, বা মেয়ের ইচ্ছে মেয়ে কোনো একটা এমন কিছু করবে, হয়তো দেখা যাচ্ছে সে মানে শেফ হওয়ার জন্য খুব ইন্টারেস্টেড, দিবে না সহজে, এইরকম অনেক পরিবার আছে। আমি তাদেরকে বলতে চাই আসলে এখন এত ভ্যারিয়েশন, প্রফেশনের এত ভ্যারিয়েশন, এবং প্রত্যেকটাতে যদি ঠিকঠাক করে যেতে পারে, করতে পারে, তাহলে কিন্তু একদম সাকসেস চলে আসে, তাই না? আপনার কাছ থেকেও শুনতে চাই। সেটাই, আসলে কোনো কিছুই অসম্ভব না। মানুষ যদি তার ইচ্ছা শক্তি প্রয়োগ করে তাহলে সব কিছুই অ্যাচিভ করা সম্ভব। আমিও এটাই বিশ্বাস করি। আমিও বাচ্চাদেরকে কখনোই ইনফ্লুয়েন্স করি না, বরং বাচ্চারা এখন আমাদেরকে গাইড করে। ওরা আমাদেরকে বলে যে আমরা কিভাবে কথা বলবো, কি বলবো। এখন যে মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেগুলো তো আমাদের ধারণাও থাকে না, তো ওরা আমাদেরকে শেখায় এখন, আমরা ওদের কাছ থেকে রোজ শিখি। এইটা কিন্তু খুব ভালো যে আমরা একসময় শেখাতাম, এখন ওরা শেখাচ্ছে আমাদেরকে। না, নতুন কিছু তো শিখতে পারছেন, তাই না? সেটাই, জেনারেশনের যে ব্যাপারটা আমরা দেখি আসলে, মানে একটা গ্যাপ হয়ে যাওয়ার পরে, যেমন আমাদের বাবা মারা, হ্যাঁ, জেনারেশন যে গ্যাপটা বুঝে উঠতে পারতো না কি করবে, হ্যাঁ, বেশিরভাগ প্যারেন্টস। কিন্তু এখন দেখি অনেক প্যারেন্টস আছে বাচ্চাদের হচ্ছে, হ্যাঁ ঠিক আছে তোমার জেনারেশন একটু শুনি, কেমন তোমরা কি পছন্দ করো, তাই না? আপনার কাছে একটু আসি, বলেন আপনি আপনার ইচ্ছেগুলো বাচ্চাদের উপরে চাপিয়ে দেন কিনা? আমি আসলে আমার বেবি নাই, আচ্ছা, সো চাপানো আমি আমার যারা আছে আমার ভাই বোনের যে বেবিগুলো, ওরা ওদের মতোই চলে, ওদের মতোই চলতে দেয়, ওদের ইচ্ছেগুলো ওদের মতো করে মানে আমরা প্রাধান্য দিই, ওদেরকে মানে আমরা সুযোগ দিয়ে দিই তোমরা তোমাদের কি হতে চাও, একটা গাইড ওরা পায়, কিন্তু ওরা এদের ইচ্ছেগুলো বলতে পারে যে কিভাবে ওরা চলবে, কিভাবে প্ল্যানটা কি ওদের কী হতে চায়। হ্যাঁ, যেমন আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ম্যাক্সিমাম ডক্টর, ওরা ডক্টর কেউ হতে চায়, কেউ হতে চায় না, কেউ হতে চায় পাইলট, কেউ হতে চায় টিচার, কেউ হতে চায় জাজ, এরকম আর কি। আচ্ছা, মানে আপনাদের দিক থেকে কোনো ধরনের চাপাচাপি নেই। বাহ, ভালো। আপনার নতুন ইচ্ছে কি বলেন তো? আবার পড়াশোনা? আমি যে ঘুরে ফিরে পড়াশোনাটার মধ্যে আমি সবসময় থাকতে চাই। আমার অবসরটা কাটে বই নিয়ে, যখন আমি ফ্রি থাকি বাসায় ফিরি, আমি এসে রেস্ট নিয়ে বই নিয়ে বসে যাই। বাহ, সো এটা হচ্ছে আমার একটা রুটিন হয়ে গেছে যে বই মানে আপনি ছোটবেলা থেকে এরকম। বাহ বাহ। সো যেমন এখন আমাদের দেশে এখন আমাদের বাংলাদেশে এখন 3টা প্রফেশন আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। আমি 3টা জায়গাতে ইনভলভ। আমি চার্টার্ড সেক্রেটারিতে ফেলো মেম্বার, আর উড বি কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, একটা সাবজেক্ট বাকি আছে, আর হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের কাছাকাছি পর্যায়ে। সো এটা এমন একটা জায়গা যেখানে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মেয়ে 3টা প্রফেশন হোল্ড করেনি।
তো আমার ইচ্ছা আছে যে হয়তো যদি আমি ফার্স্ট হতে পারি, একমাত্র মেয়ে আমি হব বাংলাদেশে যে 3টা প্রফেশন হোল্ড করছে। হ্যাঁ, তারপর আমাদেরকে ট্রিট দিবেন, তাই না? মানে অপেক্ষা করব। এত বড় একটা মানে সৌভাগ্য আপনার সাথে, ধরেন ওইটা মিস করব না যে আপনার যখন সাকসেস আসবে তাহলে আমাদের সৌভাগ্য হবে না, আমাদেরকে ট্রিট দিবে, শেষ। ওটা এখন আমাদের ইচ্ছে পূরণ করবেন আপনি। যাই হোক আপু, আপনার কাছে আবার আসি। আপনি প্রথম থেকে কি চেয়েছেন আপনি ব্যাংকারই হবেন? না, ওই যে বললাম আমি আসলে হতে চেয়েছিলাম আর্কিটেক্ট, কিন্তু বাবার ইচ্ছে ছিল যে আমি কর্পোরেট হাউসে। এখানে একটু ডিফারেন্ট না, বাবারা চাই হচ্ছে আর্কিটেক্ট হবে বা ডাক্তার এরকম কিছু, কিন্তু আপনার এদিকে আবার ভালো লাগছে শুনতে, বলেন। হ্যাঁ, আমার বাবা একটু সবসময় আমাকে আনকনভেনশনাল পথেই চলতে এনকারেজ করেছেন, সেভাবেই ব্যাংকিংয়ে ঢোকা। প্রথমে তো এর আগে ব্র্যাক ব্যাংকে কাজ করার আগে 2টা মাল্টিন্যাশনাল ব্যাংকে কাজ করেছি, সো সেখান থেকে শুরু। তারপরে এই ব্র্যাক ব্যাংকে জয়েন করলাম 2021 সালে। তো ব্যাংকার হওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ব্যাংকে জয়েন করার পরে যখন দেখলাম যে হ্যাঁ এটা অনেক সম্মানজনক একটা, এবং আপনাকে স্যুট করছে, আমাকে স্যুট করছে, অনেক সুযোগ সুবিধা আছে, টাকা পয়সা ভালো, তো তখন ভাবলাম যে হ্যাঁ, তারপরে বাবা লোন নিলে আর সুযোগ সুবিধা আছে যে ইয়াতে ইন্টারেস্টটা কম। তো সেই ভেবেই তখন ভাবলাম যে না, আমার বাবা আসলে আমার জন্য ঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। এন্ড তারপর নিজের কাজটা এনজয় করা শুরু করলাম, তখন এটাই ইচ্ছে হয়ে গেল। তখন আরো নতুন ইচ্ছে শুরু হলো যে ভবিষ্যতে আরো আমি নিজেকে কোথায় দেখতে চাই, আমি কত দূর যেতে চাই, নতুন নতুন ইচ্ছে তৈরি হলো তখন। বাহ বাহ, চমৎকার। এই যে নিজের ইচ্ছেটা নিজেই পূরণ করা, এটা কিন্তু আসলেই খুব স্যাটিসফাইং, তাই না? এই যে আপনি তখন যখন আপনার মনে হয়েছে আপনাকে স্যুট করছে, তারপর আস্তে আস্তে নিজেই গোল সেট করলেন, আপনার ইচ্ছেটা আসলে একসময় গোল হয়ে যায়, তাই না? এবং তারপরে যখন নিজের মানে এত কাজ দিয়ে বা আপনার কোয়ালিটি দিয়ে আপনি ওটা পূরণ করতে পারছেন, তখন কিন্তু আরো শান্তি লাগে, খুব স্যাটিসফাই হয়ে যায় তখন সবাই। আপনার কাছে আসি, আপনি তো অনেকজনকে ট্রেনিং দিয়েছেন, তাই না? বিভিন্ন জায়গায়, দেশের বাইরে। এমন কোনো মানে থাকে না, আমি স্টুডেন্টই বলি, এমন কোনো স্টুডেন্ট কি আছে যাদের সাথে আপনার এখনো কানেকশন আছে বা কন্ট্যাক্ট আছে, ওরা কোনো একটু থাকে না অনেক সময় অনেক বিপদে পড়েছে কর্মক্ষেত্রে, আপনাকে একটু ফোন করলো বা একটু সাজেশন নিল, এরকম কি এখনো আছে? এরকম আছে আপু, যেমন এই তো গত বছরই একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম, তো আমি ভুলে গেছি হয়তো বা তার ইয়েটা, কিন্তু সে আমাকে মনে রেখেছে। সে আমাকে বলতেছে যে আপা আপনি যেভাবে ট্রেনিং দিয়েছিলেন এখন সেই ট্রেনিংটা আমি কন্ডাক্ট করি। সো ওই সময়টা ভালো লাগলো যে না, কিছু তো অ্যাটলিস্ট কন্ট্রিবিউট করা গেছে যে এটা ইয়ে। আরেকটা ব্যাপার, যেমন আমার ট্রেনিং সেশনগুলোতে ব্রেক টাইমে আমি কিছু ভিডিও দেখাই, যেটা টাচি ভিডিও, হ্যাঁ, বা কিছু থাকে। তো একদিন একটা মেয়ে মানে ভিডিওটা দেখার পর সে খুব কান্না শুরু করছে। ওটা একটা টাচি ভিডিও ছিল, যে ফেসবুক না, রিয়েল লাইফে তার যে ফ্রেন্ডগুলো ছিল তাদেরকে সে মিস করে কিনা। তো তার যখন ফ্ল্যাশব্যাক হয়েছে, তার যখন মনে হচ্ছে যে ছোটবেলার বান্ধবী পিঠা তাকে ছাড়া খেত না, তাদের বাসায় পিঠা হলে তাকে না দিয়ে খেত না, সেই জায়গাটা থেকে তার এরকম মনে হচ্ছে। তারপর খুব কান্নাকাটি করলো। তারপরে আমি বললাম তাহলে এরকম, যেহেতু আসলে আমাদের সবচেয়ে যে জায়গাটা আমরা মিস করি সেটা হচ্ছে না, আমরা গ্রিট করতে ভুলে যাই। এবং আমি এখন আমার আরেকটা গোল সেট করেছি এবং এটা আমি করছি, প্রতিদিন অন্তত একজনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা, যেটা আমাকে আজকে এত ধরেন এই জায়গাটায় নিয়ে আসছেন। আমার ছোটবেলার শিক্ষক হতে পারে তিনি, বা কোনো যে কেউ, আমি চেষ্টা করি সেটা মনে করতে এবং কিছুটা সময় তার জন্য প্রে করতে। এই জিনিসটা আমাকে অনেক আনন্দ দেয়। বাহ, চমৎকার। সো আপনি এইভাবেও শেখাতে পারেন কিন্তু একটু একটু করে, যেমন এটা খুব সুন্দর, একজনের প্রতি কৃতজ্ঞতা প্রতিদিন। তখন দেখবেন আমরা অনেক কিছু ফ্ল্যাশব্যাক করছে, তখন অনেক ইচ্ছেগুলোর কথার সাথে দেখবেন যে আজকে যে আপনার ইচ্ছেগুলো তাদের অনেক কন্ট্রিবিউশন আছে। বাহ বাহ, চমৎকার, খুবই চমৎকার। আচ্ছা, আমাদের তো অনেক সময় ইচ্ছে হয় যে আমরা এই যে কর্পোরেট লাইফে আপনি আছেন, অনেক ব্যস্ততা, তারপর সংসারের তো ব্যস্ততা আছে, ইচ্ছে করে না অনেক সময় খুব ক্লোজ ফ্রেন্ডদেরকে নিয়ে একটু আড্ডা দেই, হ্যাঁ, একটু প্ল্যান করি কোথাও যাওয়ার। সো এই যে এই ইচ্ছেগুলো, হ্যাঁ, এটা সম্পর্কে শুনবো একটা বিরতির পরে। নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি।
আবারও ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। অলরেডি জুমে আমাদের বন্ধুরা জয়েন করে ফেলেছেন নিজের ইচ্ছের কথা বলার জন্য। আপনাদের কাছে অবশ্যই আসছি। আগে আপার কাছে যাই। আপা, আমি আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম এই যে ইচ্ছেটা বন্ধু বান্ধবের সাথে দেখা করার, হ্যাঁ থাকে না মাঝে মধ্যে ইচ্ছে হয় যে একটু আড্ডা দেই, একটু সবাই মিলে কোথাও ঘুরতে যাই, খাওয়া দাওয়া করি, সো এই ইচ্ছেগুলো কি পূরণ করা হয় কিনা? হ্যাঁ, হয়তো অবশ্যই হয়। এগুলো না থাকলে তো আর মানে জীবন আনন্দময় থাকবে মানে খুব রোবোটিক লাইফ হয়ে যাবে। তো আড্ডা দেয়া হয় অবশ্যই বন্ধুদের সাথে। একদম ছোটবেলার স্কুলের বন্ধু যারা, তারা বেশিরভাগই বাইরে থাকে দেশে, তো ওদের সাথে দেখা খুব কম হয়। যখন দেশে আসে তখন দেখা হয়। এখন যেমন চাকরি করি যেখানে, এর আগে যেখানে কাজ করেছি সেখানে বান্ধবী তৈরি হয়ে গিয়েছে। আমরা যেমন মানে ব্রেক নেওয়ার জন্য দেখা যায় অল গার্লস ট্রিপ করি, দেশের বাইরে সব মেয়েরা মিলে গেলাম, ঘুরলাম। এটা কিন্তু খুব মানে রিফ্রেশিং, অনেক রিফ্রেশিং সময় কাটানো যায় এভাবে, তখন খুব ভালো হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের ওয়ার্কশপস থাকে, ট্রেনিং থাকে, সেগুলোতে আমরা অ্যাটেন্ড করি যখন, তখনও ব্রেক হয়। সো এভাবেই। আর ইউনিভার্সিটির বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মতো আনন্দের কিছু তো আর নেই। একদম পুরো নস্টালজিক হয়ে যান না? একদম সেই হা হা হি হি। আর তখনকার যে দুষ্টুমি করতাম সেই দুষ্টুমিগুলো এখন আবার করার সুযোগ হয়, তো সেটা হয়, অবশ্যই হয়। বাহ বাহ, চমৎকার। আপা, আপনার কাছ থেকেও জানতে চাই, আপনারও কি এরকম ইচ্ছে করে যে ফ্রেন্ড সার্কেলের সাথে একটু আড্ডা দেই, নাকি সবসময় বই পড়তে ইচ্ছে করে? খুব ইচ্ছে করে, বাট যখনই মনে হয় পরীক্ষার সামনে ইচ্ছেটাকে আস্তে করে ধামাচাপা দিয়ে রাখি। আফটার এক্সাম তোমরা আসবো, ঠিক আফটার এক্সাম বাট বিফোর এক্সাম। সবাই জেনে গিয়েছে যে আমার বিফোর এক্সাম, বলো তোমার কি এক্সাম আছে সামনে? হ্যাঁ আছে তো সামনে, তাই আফটার এক্সাম একটা প্ল্যান করো। আফটার এক্সাম প্ল্যানটা হয় আফটার এক্সাম। ওরাও জানে, সবাই ওয়াকিব হলে আমার বাসা আসতেও চায় না। তাহলে আপুর বুঝছেন এই যে পড়াশোনার যে ইচ্ছেটা, এটাই হচ্ছে মেইন ইচ্ছে। যে আমার মা যদি এখন দেখে তাহলে বলবে আহ কত ভালো মেয়ে, আমার মেয়েটা তো একদম ছোটবেলা থেকে বইয়ের আশেপাশেই থাকতে চাইতো না। এই জন্য আমি বাবা মায়ের খুব আদরের, মানে ওবিডিয়েন্ট মেয়ে সন্তান, কারণ আমি তাদের পড়াশোনাটা খুব বেশি করি। আপনার আর ভাই বোন আছে? আছে। আপনার কারণে ওরা বকা খেত না মাঝে মধ্যে? সবাই তো মায়েরও খেত, কেউ আমার মতো পড়তো না। যে দেখো দেখো ও পড়ছে না, তোমরা কি করছো? হ্যাঁ, বিশেষ করে বড় ভাই খুব মার খেত, ও পড়তে চাইতো না। আরে বেচারা, আই ফিল হিম। আমি বুঝছি কষ্ট। একজন পড়লে কিন্তু তখন আপনার উপর সব রাগ আসতো না তাদের? হ্যাঁ, কেন? সবার একটা কমপ্লেইনই ছিল ওকে বেশি ভালোবাসে। ভালোবাসার জায়গাটা তো আসলে পড়তে বসা। বাবা মা চান যে এটা যে তুমি পড়তে বসো, না পড়লেও বসে টেবিলে বসে থাকতো। আরে চিন্তা করেন, মানে উনার কারণে কিন্তু অন্যরা বকা খেত, এটা কোনো কথা? তাহলে আপনি তখন থেকে খুব নার্ডি ছিলেন না? তখন থেকে মানে খুবই পড়াশোনা। বাহ, যাক, ভাল লাগলো শুনে যে আপনার যা ইচ্ছে সম্পূর্ণ সবকিছু বইকে ঘিরে, পড়াশোনাকে ঘিরে, পড়বো, একেবারে জয় করে ফেলবো এই দুনিয়া, আপনি ওটা পূরণ করতে পারছেন। এখন দোয়া করি আপনার নেক্সট আরেকটা সাবজেক্ট না? হ্যাঁ, ওটাও যেন ভালো হয়। এখন জুমে চলে যাই। কেমন আছেন সবাই? শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, শুনতে পাচ্ছে। নেলি আপা, আগে নেলি আপার কাছে যাই। আসসালামু আলাইকুম নাজিয়া আপা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপা। আপনার মানে এখনকার নতুন কোনো ইচ্ছে আছে কিনা একটু বলেন শুনি। আসলে আমাদের ইচ্ছেগুলো তো এখন আসলে কিছুটা পূরণ হয়েছে, কিছুটা হয়নিও। এখন তো আসলে চাই একটু ভালোভাবে থাকতে, শেষটা মানে জীবনের শেষটা যেন ভালোভাবে থাকি সবার সাথে। আর এখন তো বিশেষ করে মেয়েদের কেন্দ্রিক হয়ে গেছে ইচ্ছেগুলো। মেয়েরা ভালোভাবে পড়াশোনা করুক, তারা তাদের জীবনটাই ভালো থাকুক, ভালো সফল হোক, এদের জীবনটা যেন সুন্দর করে সাজাতে পারে, ওরা যেন সফল হয়, ওদের জীবনটা যেন উজ্জ্বল হয়, এদের ভালোটাই দেখে দিতে চায়। এখন ইচ্ছেটা শুধু এটাই, এরাই যেন ভালো থাকে। চমৎকার চমৎকার আপা, ধন্যবাদ। রুমি আপা, ভালো। আপনার অনেক সুন্দর সুন্দর ইচ্ছে আছে আমার মনে হয়, কারণ আমার সাথে মিল আছে তো। অনেক সময় মাঝে মধ্যে একটু দুষ্টুমি করার ইচ্ছে হয়, মাঝে মধ্যে একটু উড়ার ইচ্ছে হয়, তাই না? সো শুনি আপনার ইচ্ছেগুলো, একটু শুনি, শোনান। না, আমি মনে মনে ভাবছিলাম যে তুমি আমাকে জিজ্ঞেস করো রুমি আপা তোমার কোনটা ইচ্ছে হয় না। ওটাই তো।
হ্যাঁ শুনি, বলেন। বিশ্বাস করো, আমি আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে দীর্ঘজীবী করো, আমার সব ইচ্ছাগুলোর জন্য আমি পূরণ করতে পারি, আমার সবকিছুই করতে ইচ্ছা করে আসলে বিশ্বাস করো। আসলে ওই যে বাকেট লিস্ট বানান। এখন আপাতত একটু ইচ্ছা করে যে আমি গানটা একটু ভালো করে তোমাদের সামনে জানি গাইতে পারি, এই সময়টা যেন আল্লাহ আমাকে একটু দেয়, অফিসের জ্বালায় তো। তাহলে শুনে ফেলি একটা গান, যান আপনার ইচ্ছে পূরণ করে দিলাম। গান গান আচ্ছা তাহলে ভক্তি গীতি আমি আলাদিনের চেরাগ দত্ত। হ্যাঁ হ্যাঁ কিছু বললে? আমি বললাম আমি আলাদিনের চেরাগের দত্ত। আচ্ছা তাহলে তোমার কাছে চাইবো। হ্যাঁ। মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গর আযাব থেকে হে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই। কত দরবেশ ফকির যে ভাই মসজিদের আঙ্গিনাতে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে কেঁদে কেঁদে, তাদের সাথে কেঁদে কেঁদে নাম জপতে চাই। মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই। বাহ বাহ, চমৎকার চমৎকার। কবির ইচ্ছেগুলো প্রকাশ করলাম, বুঝেছো? খুব ভালো গেয়েছেন আপা। মানে আমি একটা জিনিস খেয়াল করছিলাম শুনতে শুনতে, আপনার এই যে গায়কী আরো সুন্দর হয়েছে, আরো ভালো হয়েছে। ওই যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বাহ চমৎকার, ধন্যবাদ। রীতা আপা। শুভ সন্ধ্যা আপা। শুভ সন্ধ্যা। আপনার ইচ্ছেগুলো একটু শুনি, ইচ্ছেগুলো কি উড়ে উড়ে চলে যাচ্ছে নাকি ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করছেন? ইচ্ছেগুলো তো অবশ্যই পূরণ করার চেষ্টা করছি। দুই ছেলে আমার স্কুল যেমন নটরডেমে পড়ছে, তো ইচ্ছা হচ্ছে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, যেমন সুন্দরভাবে চলে আসছে ওদের জীবনটা এইভাবেই যেন সারাটা জীবন, বাকিটা জীবন আর কি চলে, এটাই প্রার্থনা করি। আর আমারও ইচ্ছে হচ্ছে কি ব্যক্তিগত, ছোটবেলা আমরা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা আমি ছোটবেলা আমরা 18 জন, মানে আমাদের মহল্লায় 18টা জন একসাথে ছিলাম, মানে বান্ধবীর মতো, বড় ছোট দিদি যারা ছিল, আপা সবাই মিলে। হ্যাঁ, তো আমরা স্কুলে যেতাম প্রায় 8-10 জন একসাথে, সবাই মিলে সবসময় খুব মজা করতাম। তাদের যদি সবাইকে একসাথে একটু পেতাম, একদিনের জন্য যদি মৃত্যুর আগে আনন্দ করতে পারতাম ওদের সাথে একদিন কাটিয়ে, এইটাই খুব ইচ্ছা, কারণ সবাই দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আচ্ছা এই আপা, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। ওবাইদা আপা, ওবাইদা আপা শুনতে পাচ্ছেন? জি আপা, জি আপা, জি। না তন্দ্রা আপা না, ওবাইদা আপার কথা বলছি। ওবাইদা আপা, আমার তো অনেক ইচ্ছে। হ্যাঁ ওবাইদা আপা বলেন, আপনার ইচ্ছেগুলোর কথা শুনি। ভালো আছেন? আমি আগে রিমি আপার সাথে একটু কথা বলি। আপা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওবাইদা আপা।
ও মনে মনে খুঁজি যে আপাটা কোথায় হারিয়ে গেল। আপনি কি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আজকে দেখে খুব ভালো লাগছে। আপনার আসলেও আপনার কথা মাঝে মাঝে মনে। আচ্ছা এখন বলি বিষয়টা নিয়ে, আমার ইচ্ছে তো অনেক ইচ্ছে পূরণ হয়েছে, অনেক হয় নাই, কিন্তু এখন আমার ইচ্ছে আপা যে সুস্থ থাকি, আর আগে যে উচ্ছলতাটা ছিল, যেভাবে আমি ঘুরে বেড়াতাম, সেগুলোর জন্য আমার এরকমই থাকে। আর আল্লাহর ইবাদতটা যেন সাথে করতে পারি। আমার ঘুরে বেড়াতে ইচ্ছা করে, মানে আগে যেমন ছিলাম এখনো যেন তেমন থাকি। আল্লাহ যেন আমাকে এইভাবেই রাখে, আমার এটাই ইচ্ছা। অবশ্যই আমরাও দোয়া করি আপনি যেমন এরকমই থাকেন এবং ঘুরে বেড়ান সব সময়। ধন্যবাদ আপা। তন্দ্রা আপা শুনতে পাচ্ছেন এখন? না আনমিউট। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তন্দ্রা আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন আপনার ইচ্ছের কথাগুলো শুনি। হ্যাঁ, আমার ইচ্ছে হচ্ছে আপু সবসময় সজীব, প্রাণবন্ত, উচ্ছল, ঘুরে বেড়াবো, আনন্দ করব এবং করি আপু। ছোটবেলায় বাবা মার ইচ্ছে ছিল যে লেখাপড়া শিখে বড় হই, আমার ইচ্ছে ছিল কাজ করব, চাকরি করব, সেটাও করি। এখন বন্ধুদের সাথে আড্ডা দেই, সহকর্মীদের সাথে ঘোরাফেরা করি, সাজতে পছন্দ করি, গাছ লাগাতে পছন্দ করি, সব ইচ্ছে পূরণ হচ্ছে। সুস্থ থাকার জন্য চেষ্টা করি। হ্যাঁ ওটা খুব জরুরি, সুস্থ থাকাটা। আরো অনেকে আছে আমাদের বন্ধুরা, আপনাদের সাথে কথা হবে একটা বিরতির পরে। নিয়ে নিচ্ছি একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আমাদের আরও বন্ধুরা আছেন, সবাই বসে আছে। সো বন্ধুদের কাছে যাব, আগে আবারও আপার কাছে চলে আসি, কারণ ওবায়দা আপার কথা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে আপার সাথে এখানে দেখা হয়ে গেল। আপনাকে মন থেকে অনেক খুঁজছিলেন, আসলে মন থেকে খুঁজছিলেন দেখেই আপনি এখন এখানে। সো একটু শুনতে চাই। আসলে আপু এই ক্ষেত্রে আমি বলবো একটা কথা, যে ছোট ছোট ইচ্ছেগুলোকে না প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, আমার কোভিড টাইমে অফিস ছিল, ওয়ার্ক ফ্রম হোম। তো এখন চিন্তা করছি যে কি করা যায়। তখন কিন্তু আমাদের কর্মজীবী যারা আমরা, তাদের কিন্তু ইচ্ছের বাক্সগুলো বন্দী হয়ে থাকে। তো সেই সময় ওপেন হয়ে গেছিল। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি রিটায়ারমেন্টে কি করব। তখন বিভিন্ন উদ্যোক্তাদের কিন্তু প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মটা কিন্তু আমাদের কোভিডের সময় তো অনেক বেশি। তো এই ফাঁকে আমি নারী উদ্যোক্তা ফোরামের সাথে যুক্ত হয়ে গেলাম। আমার কিন্তু কোনো প্রোডাক্ট নেই, কিছুই নাই। আমি জানতে চাইলাম যে আচ্ছা আমি যদি আমি অ্যাজ এ ট্রেনার, আমি যদি ওনাদেরকে ট্রেন করতে চাই, তাহলে ওনাদের সম্পর্কে আগে আমার জানতে হবে, ওনাদের নিড অ্যাসেসমেন্টটা করতে হবে, কোথায় গিয়ে ওনারা আটকান সেটা আমার জানতে হবে। এই করতে করতে তা আমাকে একজন বলে কি আপনি আপনার একটা যে কোনো আপনার যা নিয়ে কাজ করেন সেটা নিয়ে শুরু করেন। আমি আচ্ছা দেখেন আমি তো বাসায় সব অর্গানিক ফুড খাই, আমি লাল আটার রুটি খাই, বা চেষ্টা করি মশলাগুলো ভাঙিয়ে খাবার, আমি এটা দিয়ে শুরু করতে পারি। তো এটা দিয়ে শুরু করতে করতে আমি নিজের একটা চায়ের মশলা বানালাম কোভিডের সময়, যেটা খুব লাগবে। হ্যাঁ, চায়ের মশলা বিভিন্ন জিনিস, আদা টাদা, যষ্টি মধু, এগুলো দিয়ে। ওবায়দা আপা আমার কাস্টমার ছিলেন এবং ওবায়দা আপা আমার পরবর্তীতে রিপিট কাস্টমার। এই জন্যই বললো যে খুঁজে পায় না। আপা আমার চায়ের মশলাটা নিয়ে অনেকবার বলেছেন যে এটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে। এবং আপনারা জানেন যে ওবায়দা আপা কিন্তু খুব ইউনিক একটা জিনিস নিয়ে কাজ করেন, উনি ট্রি প্ল্যান্টেশন নিয়ে কাজ করেন। তো এইভাবেই আপার সাথে পরিচয়। এই জন্য আপা আমি বলবো প্রত্যেকটা মেয়েকে, আমরা অনেক সময় চিন্তা আসলো আচ্ছা ওটা রেখে ভুলে যাই, ছোট ছোট ইচ্ছেগুলোকে প্রাধান্য দিতে হবে। একদম সত্যি কথা। আমরা ওই যে বললেন না, বাক্সবন্দি করে যদি রাখি তাহলে কিন্তু ওগুলো ওখানেই থেকে যাবে, জং ধরে যাবে। আর নিজেকে খুব এই ব্যাপারে একদম মনে করতে হবে যে না, আমি এটার একমাত্র ইচ্ছাটা আমার, পূরণ করার দায়িত্ব আমার। এবং কেন আপার কথা আমার মনে হলো যে ঘুরতে যাওয়ার ব্যাপারটা, আমার স্যালারি যখন যেদিন আমার অ্যাকাউন্টে হিট করে, সেদিন আমি আমার নিজেকে ট্রিট দেই। শুধু এক কাপ কফি হোক, বা আমিও করতাম, শুধু আমি আর আমি যে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে যেতাম এবং আমি আমাকে একটা ট্রিট দিতাম। আপনার সাথে আমার ভালো না, আসলে এই জিনিসটা আমিও করতাম যখন জব করতাম। যখন স্যালারি হিট করবে, আমার যেখানে ইচ্ছা ওখানে গিয়ে আমি খাবো,
যাব, শপিং করব একা 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 একা, মানে নিজেকে নিজে একদম নিজের টাইম। এই মি টাইমটা খুব দরকার, বিশেষ করে আমাদেরই স্টেজে। আমি প্রচুর মি টাইম, মানে আমি একেবারে এত ব্যস্ততার মধ্যেও একটু করে টাইম বের করবোই আমার জন্য, আদারওয়াইজ দেখা যাবে আমার হয়তোবা আমি খাচ্ছি কিন্তু আমার সোলকে খাওয়াতে পারছি না কোনো কিছু। সো এটা আসলেই খুব ইম্পর্টেন্ট। আপুর কাছে একটু চলে আসি ইচ্ছের বাইরের কথাগুলো নিয়ে। আপনার তো এই যে ব্র্যাক ব্যাংকে, হ্যাঁ, এই যে তারা যে সেগমেন্টটা আছে নারীদের নিয়ে কাজ করে, সো আপনাদের আমি যতটুকু জানি ব্র্যাক ব্যাংক অনেক কাজ করে নারীদের নিয়ে, আমাদের অনেক নারী এখানে আছে, অনেক উদ্যোক্তা আছে। সো আপনার কাছ থেকে একটু ছোট্ট করে যদি শুনতে পারি, সবাই জানলো। ব্র্যাক ব্যাংকে কাজ করে আমি আসলে নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে করি, কারণ এখানে মেয়েদের জন্য যে সুযোগ সুবিধা দেয়া হচ্ছে এটা আমার মনে হয় না অন্যান্য ব্যাংকে এরকম সুযোগ সুবিধা আছে। যেমন একটা ইউনিক জিনিস যেটা আমাদের ব্যাংকে এখন কাজ হচ্ছে সেটা হচ্ছে আমরা নারীরা কিন্তু খুব সহজে ঝরে যাই কর্মজীবন থেকে, আমাদের পার্সোনাল লাইফ হ্যান্ডেল করতে গিয়ে আমরা চাকরিটা ছেড়ে দিই। সো মিড লাইফ মানে মিড লেভেল থেকে সিনিয়র লেভেলে ওঠার জন্য মেয়েদের যে পুশটা দরকার বা যে স্কিল ডেভেলপমেন্টটা দরকার সেটা হয় না। সো ব্র্যাক ব্যাংক এমন একটা অর্গানাইজেশন যেখানে যেসব মেয়েরা এখন জুনিয়র পজিশনে আছে, মিড লেভেল পজিশনে আছে, তাদেরকে লিডারশিপ ট্রেনিং দিচ্ছে। একটা 1 বছরের লিডারশিপ অ্যাসেসমেন্ট হবে তাদের, 1 বছর ধরে তাদেরকে ট্রেন করা হবে, স্কিল ডেভেলপমেন্ট করা হবে, সো দ্যাট তারা 1 বছর পরে যে কোনো লিডারশিপ রোলে বা সিনিয়র রোলে নিজেদেরকে এলিজিবল মনে করেন, কেপেবল মনে করেন, সেভাবে ডেভেলপ করা হচ্ছে। এরকম আরও মানে এটা তো একটা ট্যানজিবল একটা অ্যাকশন, এর বাইরেও খুব মানে সূক্ষ্ম অ্যাকশন নিয়েও কাজ করে ব্র্যাক ব্যাংক। যেমন আমাদের মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে আপনি শুরুতেই বলছিলেন যে মানে বায়াসনেস কাজ করে অনেকটা, এই কাজটা মেয়েদের না, এই কাজটা ছেলেদের না। বাচ্চাদেরকে আমরা ছোটবেলা থেকে এরকম শিখাই যে এটা তোমার জিনিস না, এটা তুমি করো না, এটা ছেলেটা করবে, বা মেয়েটাকে বলি তুমি এটা করো না, এটা ছেলেটা করবে, এরকম কিছু বায়াসনেস কাজ করে। ব্র্যাক ব্যাংক এমন একটা প্রতিষ্ঠান যে এই যে আনকনশিয়াস বায়াসগুলো থাকে নারীদের ব্যাপারে, যে নারীরা হয়তো ম্যাটারনিটি লিভ থেকে এসে সরাসরি কাজে যেতে পারবে না, হয়তো রাত দেরি করে হয়তো একটা কাজ করতে পারবে না, রিমোট একটা জায়গায় যেয়ে হয়তো তার একটা জিনিস ডেলিভারি দেওয়ার দরকার সেটা সে পারবে না, এই যে জাজমেন্টটা তৈরি হয় এটা একটা আনকনশিয়াস বায়াস থেকে তৈরি হয়। সেটা নিয়েও ব্র্যাক ব্যাংক কাজ করে যে যেন ছেলে মেয়ে নির্বিশেষে ব্র্যাক ব্যাংকে যারা কাজ করে তারা কোনো বায়াস না হয়ে, বায়াসনেস ছাড়া একটা মানুষকে ইকুয়াল অপরচুনিটি দেয়। এটা নারী না পুরুষ না কে সেটা জাজ না করে আমি তার মানে তার যে ক্যাপাবিলিটি আছে সেটা দিয়ে তাকে জাজ করি। বাহ, চমৎকার, খুব ভালো লাগলো। আশা করি সবার মানে উপকার হবে, অনেক কিছুই তো আছে তাই না। আর আপু সামনে তো পিএইচডি দেওয়ার ইচ্ছা আছে না? পিএইচডি করার ইচ্ছা আছে কি নাই বলেন? প্ল্যানটা সুপ্ত থাক, বলে ফেললে না, বললে তো সবাই আপনাকে উইশ করবে তাই না? ইচ্ছা আছে আফটার সিএ কোয়ালিফাই। বাহ, চমৎকার, আপনার ইচ্ছে পূরণ হোক, এটা আমি দোয়া করি এবং সবাই আপনার সাথেই আছে। আমার সাথে আমার মা সব সময় থাকেন। বাহ, যতগুলো ইচ্ছে আমার এই পর্যন্ত আমি পূরণ করেছি, আমার সঙ্গী হচ্ছে আমার মা। চমৎকার চমৎকার, খুব লাকি আপনি। সে একজন নারী। হ্যাঁ হ্যাঁ, সেটাই, একজন নারী যখন একজন নারীকে সাপোর্ট করে তখন কিন্তু এটা অনেক বেশি স্ট্রং হয়, অনেক বেশি স্ট্রং হয়। আমরা মানে একদম খুব কম অল্প সময় আছে আমাদের হাতে, সো একটু চলে যায়। অনেক দিন পরে মরিয়ম আপু আসছে, মরিয়ম আপুর সাথে আমি রাগ করেছি। মরিয়ম আপু এখন প্রায় সময় দেখা যায়, আমার সময় মরিয়ম আপুকে পাওয়াই যায় না। যাই হোক, আচ্ছা মমি আপা খুব কম সময় আছে, জাস্ট আপনি বলেন আপনার ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারছেন কিনা। ধন্যবাদ আপু। আমার ইচ্ছা তো অনেক আপু, আমি সব সময় ঘোরাফেরা করতে পছন্দ করি, তারপর সব সময় মনে হয় যে উড়ে উড়ে বেড়াই। আর ইচ্ছা তো মানুষের থাকবে, ইচ্ছা ছাড়া মানুষ তো আপু মৃত্যুর সমপর্যায়ে চলে যায়। ইচ্ছা আছে দেখে আপু বেঁচে থাকার আনন্দ পাই এবং ইচ্ছা পূরণ করার চেষ্টা করি। ধন্যবাদ ধন্যবাদ। রুমাপা, আপনার ইচ্ছেগুলো কি পূরণ হচ্ছে নাকি ওই যে বক্সে বন্দি করে রেখেছেন? আসসালামু আলাইকুম। না না, আমি ইচ্ছা কখনো বক্সে বন্দি করে রাখি না। আমার ইচ্ছা আমি সবসময় পূরণ করতে চাই এবং করার চেষ্টা করি। আর আমার ইচ্ছা হচ্ছে সেই ছোটবেলায় ফিরে যাওয়া, নদীতে গোসল করা, পুকুরে
হিল দিয়ে আম পাড়া, বড়ই পাড়া, এই আরে সময়গুলোতে আমি বাবা। এখন যেতে চাই। চমৎকার চমৎকার, ধন্যবাদ। নার্গিস আপা বলেন, ইচ্ছে পূরণ করছেন কিনা? তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইচ্ছে তো আছে, কিন্তু ইচ্ছেগুলো আমার, আমি যেগুলো পারবো না সেগুলোই আমার ইচ্ছা হয়। যেমন ধরেন আমি মনে করি যে আমি বেশি হাসবো না, অল্প একটু হাসবো, কিন্তু হাসতে থাকি ঘো ঘো করে। আমার মনে হয় কথা বলবো না, একটু কথা বলবো, কথা বলতেই থাকি। ইচ্ছেগুলো যে কবে আমি ঠিক মতো করতে পারবো আল্লাহ জানে। অসুবিধা নাই, বিপদে পড়বেন না, কথা বলেন, কথা বললে মন হালকা হয়। ধন্যবাদ ধন্যবাদ আপা। মরিয়ম আপা, মরিয়ম আপা তাড়াতাড়ি। মরিয়ম আপা মনে হয় শুনছে না। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ হ্যালো, আচ্ছা, শুনতে পাচ্ছেন না? আমাকে শুনতে পাচ্ছেন না? হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যাঁ শুনছি শুনছি, আপনার ছোট্ট করে বলেন আপনার ইচ্ছের কথা, হ্যাঁ, সময় নাই। নাদিয়া, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। কেমন আছো নাদিয়া? এই যে ইচ্ছে পূরণ করতে চলে আসলাম তোমাদেরকে দেখতে, অনেকদিন নাদিয়াকে দেখি না, এটা একটা ইচ্ছে পূরণ আজকে। তো কেমন আছো নাদিয়া? খুব ভালো আছি, খুব ভালো আছি। বাহ, আল্লাহ খুব সবার ভালো ইচ্ছে লাগলো। পূরণ করুক রোজার দিনে, আল্লাহ সবার মনের আশা পূরণ করুক, এটাই দোয়া করি সবার জন্য। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ সবাইকে। আরো 3 জন আছে যাদের সাথে কথা বলতে পারছি না, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রেবেকা আপা, আকলিমা আপা, সুরমা আপা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যা ইচ্ছে আছে তা যেন পূরণ হয় সেই দোয়াই করি, এবং আমি জানি সবাই সেই দোয়া করবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে নিজেদের ইচ্ছের কথা বলার জন্য। খুব ভালো লাগলো আপনাদের সাথে আড্ডা দিয়ে, এবং আমাদেরকে আসলে সময় একেবারেই নেই, এখানেই শেষ করতে হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।